সুপ্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব সুখবর আওয়ামী লীগের শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বদলে গেছে বাংলাদেশের সমীকরণ। আওয়ামী লীগ নেতাদের সুখবর দিলে তারেক, ফিরছেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব অবৈধ জুলাই সনদ, গ্রেফতার হয়েই রাজসাক্ষী আসিফ, সঠিক ছিলেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত, ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব জামায়াতের ষড়যন্ত্রে আতঙ্কিত বিএনপি, তারেকের একমাত্র ভরসা নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ডানে বামে মির্জাফরে ভর্তি, চরম বিপদে তারেক সরকার, পিছনে চলছে ভয়ঙ্কর ষড়যন্ত্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব জঙ্গি এমপি অপবাদে সংসদে বিশেষ অধিকার ক্ষুণ্ণের নোটিশ দিলেন হানজালা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান, আর তার জন্য দলের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়। আওয়ামী লীগ টানা ক্ষমতায় ছিল কয়েক দশক। দলের অনেকেই কোনো না কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়েন। অনেক নেতা বিদেশে চলে গিয়েছেন। এই সব নেতারা আওয়ামী লীগের কাছে বোঝা হয়ে উঠেছে। শেখ হাসিনা এইসব বোঝা আর বয়ে নিয়ে যেতে চাইছেন না। দলে যারা মির্জাফর রয়েছেন তাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। তার একটা ঝলক কিন্তু সপ্তাহের প্রথম কাজের দিনেই দেখা গেল। আর সেটা হাসিনা করতে চলেছে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের কথা মাথায় রেখে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, হাসিনা এটা বুঝতে পেরেছেন বদলে যাওয়া বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ হারালে দলটি গুরুত্ব হারিয়ে ফেলবে। এই অবস্থায় তিনি প্রথমে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে চাইছেন। দলের সাধারণ সম্পাদক পদে রদবদলের মাধ্যমে সেই পর্বের সূচনা করলেন হাসিনা। অনেকে বলছেন জুলাই অগস্টের অভ্যুত্থানের পিছনে একটা ডিপ স্টেট ছিল না। আওয়ামী লীগের বেশ কয়েকজন ঘনিষ্ঠ নেতা তাদের সহায়তা না দিলে আমেরিকার একার পক্ষে একটা সরকার উল্টে দেওয়া কোনোভাবেই সম্ভব হতো না। সূত্রের খবর, দলনেত্রী হাসিনা এখন সেই সব মির্জাফরদের খুঁজে বের করার চেষ্টা করছেন। অনেকে বলছেন বঙ্গবন্ধু কন্যা এই সব মির্জাফরদের খুঁজে বের করে চরম শাস্তি দেবেন, কারণ এরা শুধু দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এদেরকে দলে রেখে দিলে একদিন দলটাই অস্তিত্ব সংকটে পড়বে। অনেকে আশা প্রকাশ করেছিলেন যে যারা আওয়ামী লীগের সঙ্গে দুর্বৃত্তায়ন করেছে, আওয়ামী লীগের মূল নেতৃত্বের সঙ্গে হাসিনাকে বিচ্যুত করেছেন, শেখ হাসিনার সঙ্গে তৃণমূলকে বিচ্ছিন্ন করেছেন, আওয়ামী লীগকে তার মূল নীতি থেকে সরিয়ে দিয়েছেন, মনোনয়ন নিয়ে দলের যারা বাণিজ্য করেছেন তাদের আর হাসিনা ছেড়ে দেবেন না। গত ১৬ বছর ধরে ক্ষমতায় থাকার সুবাদে এরা মধু খেয়েছেন আর দলের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছেন। বিএনপি, জামায়াতের মতো দলের সঙ্গে গোপনে আঁতাত করেছেন। দলের মধ্যে এরা একটা সমান্তরাল নেতৃত্ব তৈরির চেষ্টা চালায়। হাসিনা এবার সেই মৌচাক ভেঙে দিতে বদ্ধপরিকর। সাধারণ সম্পাদক পদে রদবদলের মধ্যে দিয়ে সেই কাজ তিনি শুরু করলেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রাজনীতিতে শূন্য বলে কিছু হয় না। শূন্যস্থান কোনো না কোনোভাবে পূরণ হয়ে থাকে। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ সক্রিয়ভাবে দীর্ঘদিন ধরেই নেই, ফলে তারা না থাকায় একটা শূন্যস্থান তৈরি হয়েছিল। ঠিক অনেকে মনে করছে ইউনূস ক্ষমতায় আসীন হলেও সেই শূন্যস্থান শূন্যই রয়ে গিয়েছে। বিএনপি ক্ষমতায় প্রত্যাবর্তন সেই শূন্যস্থান অনেকটাই পূরণ হয়েছে। পুরোপুরি না হওয়ার কারণ আওয়ামী লীগ এখন জাতীয় রাজনীতি থেকে অনেক দূরে। তাদের বাদ দিয়ে যে পদ্মাপারের কোনো রাজনীতি হতে পারে না বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এই প্রেক্ষাপটে ভারতের একটি বিখ্যাত দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকায় তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন নতুন করে হাসিনার দেশে ফেরার বিষয়টি উস্কে দিয়েছে, জনমনে আলোচনার ঝড় তুলেছে। এই পত্রিকাটি স্বাধীনতা দিবসের প্রাক্কালে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে হাসিনা অভিযোগ করেছেন, দেশি ও বিদেশি শক্তির মদতে স্বাধীনতা বিরোধী শক্তিগুলি মুক্তিযুদ্ধের আদর্শকে নস্যাৎ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা বলেন, দেশ এক কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে।
বহু বাধা পেরিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার এখন সকল অর্জনকে ক্ষুণ্ণ করার এক গোপন ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে লড়াই করতে হবে। বিশ্লেষকেরা বলছেন, ইদানিং বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতি তৈরি হয়েছে। সেই রাজনীতি হল মুক্তিযুদ্ধের আদর্শকে বিনষ্ট করা। দেশভাগ কিংবা পলাশির যুদ্ধকে ৭১-এর মুক্তিযুদ্ধের চেয়ে বড় করে দেখানোর একটা চেষ্টা চলছে। এমনকি বাংলাদেশ ৩ বার স্বাধীন হয়েছে বলেও কোনো পক্ষ থেকে দাবি করা হচ্ছে। প্রতিবেদনে ইউনূসের শাসনকাল নিয়েও কঠোর সমালোচনা করা হয়েছে। ইউনূস তার শাসনামলে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, ইতিহাস বিকৃত করার চেষ্টা চালিয়েছেন। ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। দেশের যেখানে মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য ছিল সব ভেঙে ফেলেন ইউনূসের সাগরেরা। গত ৫৫ বছরের রেকর্ড ভেঙে ব্যাংক থেকে নেওয়া হয়েছে ৩.৫ কোটি টাকার ঋণ, আর বিনিয়োগ শূন্যের কোঠায় নেমে এসেছে। দেশের অর্থনীতি তলানিতে চলে গিয়েছে। ২০২৪-এর আন্দোলনে আপামর জনগণ অংশ নিয়েছিল বলে দাবি করা হচ্ছে, যদিও পরবর্তীকালে জানা যায় এটি ছিল আমেরিকার নকশা। আমেরিকা চেয়েছিল তাদের পছন্দের একটি সরকার ক্ষমতায় আসীন হোক। সেই নীল নকশার ফলশ্রুতি হিসেবেই ইউনূস ক্ষমতায় আসীন হন। তবে বেশিদিন তার পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হয়নি। শব্দ বা নাদ হিন্দু শাস্ত্রে অনুযায়ী একে বলা হয়ে থাকে ব্রহ্ম। তাহলে তার শক্তি কত হতে পারে তার কোনো সঠিক ধারণা কারও মধ্যে নেই। তবে শব্দ যে সবকিছু উলটপালট করে দিতে পারে, সব হিসেব উল্টে দিতে পারে, তা নিয়ে কারও মনে কোনো সন্দেহ নেই। অদূর ভবিষ্যতেও কোনো সন্দেহ তৈরি হবে না। তদারকি সরকারের প্রাক্তন উপদেষ্টা আসিফ মাহমুদের বিস্ফোরক বয়ান ঘিরে তোলপাড় পদ্মার অন্য প্রান্ত। সেই বিষয়ে যাওয়ার আগে রাজসাক্ষী নিয়ে কিছু কথা। রাজসাক্ষী কাকে বলে? যে, যিনি বা যারা কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার পর আদালতে স্বীকারোক্তিমূলক বয়ান দিয়ে থাকেন, তাকে বা তাদের রাজসাক্ষী বলা হয়। অপরাধী থেকে রাজসাক্ষী হলে তার সাজা অবধারিতভাবে হ্রাস পায়। কিন্তু আদালত সেই ব্যক্তির দেওয়া বয়ান খতিয়ে দেখা দরকার মনে করল তারা সেটা করতে পারে। খতিয়ে দেখলে যদি দেখা যায় আদালতে দেওয়া বয়ানের সঙ্গে অপরাধের কোনো মিল নেই বা বক্তব্য আদালতকে বিভ্রান্ত করার একটা কৌশল, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির রাজসাক্ষী হওয়ার সুযোগ থাকে না। বাংলাদেশের প্রচলিত ফৌজদারি আইনে বিচার ব্যবস্থায় রাজসাক্ষী হওয়ার সুযোগ রয়েছে। এই ধারায় বলা হয়েছে, ম্যাজিস্ট্রেট অপরাধ তদন্ত, অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে অপরাধটির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বা সে সম্পর্কে তার কাছে গোপন তথ্য রয়েছে, সেক্ষেত্রে সেই গোপন তথ্য আদায়ের জন্য তাকে এই শর্তে ক্ষমা করে দিতে পারে। ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ১৫ নম্বর ধারা অনুসারে এই ধরনের রাজসাক্ষী হিসেবে সহ অভিযুক্তকে পরীক্ষা করার বিধান রয়েছে। এবার সংবাদ শিরোনাম নিয়ে আলোচনা। শিরোনামে যিনি অর্থাৎ আসিফ মাহমুদ তদারকি সরকারের আমলে একজন উপদেষ্টা ছিলেন, তিনি সম্প্রতি বিস্ফোরক বয়ান দিয়েছেন। সেই বয়ানে পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশে ২০২৪-এর জুলাই-অগস্টে হাসিনার পতন থেকে ইউনূস সরকার উত্থান সবকিছুর নীল নকশা করেছিল আমেরিকা। বিষয়টা এখন কিন্তু আর আসিফের বয়ানের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। দাবি উঠছে, প্রয়োজন হলে তদারকি সরকারের এই উপদেষ্টাকে গ্রেফতার করে রাজসাক্ষী করা হোক, কারণ তাকে জেরা করে আরও অনেক কিছু জানা যাবে। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে আমেরিকা যে উঠে পড়ে লেগেছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্ন এখানে অন্যত্র। যে কোনো কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে, বিশেষ করে এর যদি বড় কোনো একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই পৌঁছানো সম্ভব নয়। আগে তার জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করতে হয়। সেই ক্ষেত্রে অবশ্যই মসৃণ হতে হবে, কারণ সলতে একবার পাকাতে শুরু করলে মাঝপথে তাকে থামিয়ে দেওয়া যায় না। গত কয়েক মাস ধরে হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে কম আলোচনা হয়নি। বিভিন্ন গণমাধ্যমে তার প্রত্যাবর্তন নিয়ে একাধিক খবর প্রকাশিত হয়েছে। কোনো গণমাধ্যমে তারিখের উল্লেখ করে দাবি করা হয় ওই তারিখে হাসিনা বাংলাদেশে ফিরবেন। শেষ তারিখটি ছিল ২৬ মার্চ। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে ২৬ মার্চ দেশে ফেরার কথা ছিল হাসিনার। তিনি কিন্তু এখনও দিল্লি রয়ে গিয়েছেন। তবে সামনেই বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন। ফলে একটা ধারণা তৈরি হয়েছে যে হাসিনা এবার দেশে ফিরতে বদ্ধপরিকর, কারণ জাতীয় সংসদ নির্বাচনে দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। যদিও স্থানীয় সরকার নির্বাচনেও তারা প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, তাহলে দল অস্তিত্ব সংকটে পড়বে। দলের তৃণমূল স্তরের নেতাকর্মীদের মনোবল ভেঙে যাবে। পরিস্থিতি যখন এরকম, সেই সময় দিল্লিতে ঘটে চলেছে একের পর এক ঘটনা, যেটাকে সলতে পাকানো পর্ব বলা যেতে পারে।
গত ২০ মার্চ দুপুরে ভারতের বিদেশমন্ত্রী সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। ওই দিন সকালে তিনি গিয়েছিলেন বিদেশ মন্ত্রকে। সেখানে তাদের মধ্যে এক প্রস্থ কথা হয়। পরে জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বৈঠকের প্রসঙ্গটি উত্থাপন করেন। সেখানে তিনি লেখেন, বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে উভয়ের মধ্যে কথা হয়েছে। পাল্টাপাল্টি পোস্ট করে বাংলাদেশের হাইকমিশনারও। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। অভিন্ন স্বার্থ ও অভিন্ন সুফলের লক্ষ্যে ভারতের সঙ্গে একত্রে কাজ করার জন্য বাংলাদেশ যে তৈরি আছে সেটা নিশ্চিত করেছি। ওই দিন বিকেলে ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েলের সঙ্গেও তার বৈঠক হয়েছে। ভারতের একটি জাতীয় দৈনিক সেই সময় খলিলুর রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসে ভারতের সংক্ষিপ্ত সফরে যেতে পারেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। এখন আর বিষয়টি যেতে পারার মধ্যে সীমাবদ্ধ নেই। খলিলুর আসছেন, কেন আসছেন দিল্লিতে, সেই বিষয়ে আলোচনা করা যাক। আগামী ৮ এপ্রিল ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে মরিশাস যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের বিদেশমন্ত্রীর। যাত্রাপথে তিনি ভারতে কিছু সময়ের জন্য বিরতি নেবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। বলা ভালো, তাদের অংশ নিতে দেওয়া হয়নি। পূর্বতন তদারকি সরকার বাংলাদেশ নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল আওয়ামী লীগের প্রতীক ফ্রিজড করার। ফলে স্থানীয় নির্বাচনেও যদি আওয়ামী লীগ অংশ নিতে না পারে, তাহলে দলের অস্তিত্ব ঝুঁকির মধ্যে পড়ে যাবে। ইতিমধ্যে দলের একাংশের মধ্যে কিছুটা হলেও অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর। কারণ তারা ত্রয়োদশ সংসদীয় নির্বাচনের জন্য মানসিক দিক থেকে প্রস্তুত ছিল। শীর্ষ নেতৃত্ব থেকে তাদের উজ্জীবিত করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তিলে এসে ডুবল তরী। এখন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের মধ্যে দিয়ে দলে অক্সিজেনের যোগান দিতেই হবে। এদিকে আবার জামায়াত নতুন সরকারকে অস্বস্তিতে ফেলতে একের পর এক কৌশল নিয়ে চলেছে। তারা যে কোনোভাবেই তারেক রহমানকে মসৃণভাবে সরকার চালাতে দেবে না। তার একটা প্রমাণ কিন্তু জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তারা সেটা স্পষ্ট করে দিয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সংসদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জামায়াতসহ বিরোধী দলের নেতারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা দিতে শুরু করে সরকার বিরোধী স্লোগান। একসময় তারা সংসদ ওয়াকআউট করে। পরে জামায়াতের আমির সংবাদমাধ্যমকে যা বলেছেন তার থেকে স্পষ্ট যে তারা বিএনপি সরকারকে খুব মসৃণভাবে চলতে দেবে না। জামায়াতের আমির শফিকুর রহমান তো তারেক সরকারের জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন। কারণ বিএনপি জুলাই সনদ নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ফলে বিরোধী দল কিন্তু গোপনে একজোট হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নেতৃত্ব দিচ্ছে জামায়াত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। জামায়াত প্রধান বিরোধী দল হিসাবে আত্মপ্রকাশ করেছে। এই পর্যন্ত সবকিছু আপাত দৃষ্টিতে মসৃণ চলন মনে হতে পারে। যদিও রাজনৈতিক মহল থেকে বলা হচ্ছে, জিয়ার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করলেও তাদের পথ চলা খুব একটা মসৃণ হবে না। তারেক সরকারকে বিরোধীরা আওয়ামী লীগ আমলের সরকারের সঙ্গে তুলনা করবে প্রতিটি ক্ষেত্রে। প্রশ্ন উঠছে, বিরোধী শিবিরের তো আওয়ামী লীগ শব্দটায় প্রবল আপত্তি রয়েছে। তাহলে তারা কেন আওয়ামী লীগের উপর ভর করে ক্ষমতাসীন দলকে কোণঠাসা করবে? তার কারণ রয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে গোছা গোছা অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে পাহাড় প্রমাণ দুর্নীতির। এই আওয়ামী লীগ একসময় বিএনপির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু তারপরেও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব উন্নতি হয়েছে, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে। পরিকাঠামোর ক্ষেত্রেও হাসিনা সরকার ব্যাপক পরিবর্তন আনেন। ফলে বিরোধী শিবির আওয়ামী লীগ সরকারের সঙ্গে যে বিএনপির তুলনা টানবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন ঠিকই, কিন্তু তাকে এক ভয়াবহ চ্যালেঞ্জের সামনে ফেলে দেওয়া হয়েছে। ইউনুসের আমলে উন্নয়নের ভিত নড়বড়ে হয়ে গিয়েছে। মব তৈরি করেছিল ইউনুস কোম্পানি। তারা দেশ জুড়ে নির্বিবাদে সন্ত্রাস চালিয়ে গিয়েছে। তারেক সরকারকে বেশ কয়েকটি ঘটনা তাড়া করে বেড়াবে। বলা যেতে পারে জ্বলন্ত সমস্যা তাড়া করবে। সেই সব সমস্যার মধ্যে প্রধান সমস্যা দেশের বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া। পাশাপাশি খাদের কিনারায় চলে যাওয়া অর্থনীতিকে চাঙ্গা করে তোলার দায়িত্ব তার।
পালা বদলের পর ইউনুস ক্ষমতায় আসীন হওয়ার পর মানুষের মনের মধ্যে একটা আশার আলো তৈরি হয়। তারা সরকারের থেকে ভালো কিছু প্রত্যাশা করেছিলেন। কিন্তু ইউনুস যে আসলে আমেরিকার পুতুল তা নিয়ে এখন আর কারও সন্দেহ নেই। ইউনুস বিদায় হলেও তার আমলে দেশে যে সব সমস্যা তৈরি হয় সেই সমস্যা কিন্তু রয়ে গিয়েছে। সেই সব সমস্যার সমাধানের দায়িত্ব এই নতুন সরকারের। সেই সঙ্গে বাংলাদেশের সার্বিক বিকাশ। কাজটা যে খুব সহজ নয় তা নতুন করে বলার দরকার পড়ে না। পদ্মা সেতু তৈরি হয়েছে হাসিনার আমলে। রাস্তাঘাটের প্রভূত উন্নতি হয়েছে। দেশে কাঁচা রাস্তা খুঁজতে হলে দূরবীন লাগবে। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে হাসিনার আমলেই। সুতরাং তারেক সরকারের সঙ্গে প্রায় সব ক্ষেত্রে বিরোধী শিবির, বিশেষ করে জামায়াত, তুলনা টানবেন। তার একটি ইঙ্গিত কিন্তু দলটির আমির দিয়ে রেখেছেন। জাতীয় সংসদে প্রবেশের সময় জঙ্গি এমপি বলে অপবাদ দেওয়ার অভিযোগ জানিয়ে জাতীয় সংসদে বিশেষ অধিকার ক্ষুণ্ণের নোটিশ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমদ হানজালা। হানজালা বলেছেন, এতে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন এবং সংসদ সদস্য হিসাবে তার বিশেষ অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর টেবিলে নোটিশটি উত্থাপিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। জাতীয় সংসদে প্রবেশের সময় জঙ্গি এমপি বলে অপবাদ দেওয়ার অভিযোগ জানিয়ে জাতীয় সংসদে বিশেষ অধিকার ক্ষুণ্ণের নোটিশ দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমদ হানজালা। হানজালা বলেছেন, এতে তিনি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন এবং সংসদ সদস্য হিসাবে তার বিশেষ অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদে স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে দিনের কার্যসূচি অনুযায়ী প্রশ্নোত্তর টেবিলে নোটিশটি উত্থাপিত হয়। সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমদ হানজালা বলেন, গত ৩০ মার্চ সংসদ এলাকায় তাকে প্রকাশ্যে জঙ্গি এমপি বলে অপবাদ দেওয়া হয়। এটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তিনি ভীষণ হেয় প্রতিপন্ন হচ্ছেন। জাতীয় সংসদের অভ্যন্তরে গর্হিত হওয়ায় তার বিশেষ অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে তিনি মনে করছেন। জঙ্গি শব্দটিকে ফ্যাসিস্ট ওয়ার্ড আখ্যা দিয়ে এই সংসদ সদস্য বলেন, ১৭ বছর ধরে এই ধরনের শব্দ ব্যবহার করে ভালো মানুষকে, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষকে বিভিন্ন অপবাদ দিয়ে তারা হেয় প্রতিপন্ন করছে। তিনি সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সব সংসদ সদস্যের সম্মান রক্ষায় স্পিকারের হস্তক্ষেপ কামনা করেছেন। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ অনুমোদন করেছে জাতীয় সংসদ। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদে এ সংক্রান্ত সন্ত্রাস বিরোধী সংশোধন বিল পাশ হয়। পাশ হওয়া বিলে অধ্যাদেশের বিষয়বস্তুতে কোনো পরিবর্তন আনা হয়নি। অধ্যাদেশের মাধ্যমে সন্ত্রাস বিরোধী আইনে সংশোধনী এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। এর আগে সন্ত্রাস বিরোধী আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। তখন বলা ছিল, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে। তবে অধ্যাদেশের মাধ্যমে সংশোধনী এনে সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়। এটিকে আইনে রূপ দিতে আজ জাতীয় সংসদে বিল পাশ হল। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিলটি সংসদে পাশের জন্য উত্থাপন করেন। বিরোধী দলের নেতা শফিকুর রহমান এ সময় আপত্তি জানিয়ে বলেন, এ সংক্রান্ত একটি তুলনামূলক শীট তারা ৩ থেকে ৪ মিনিট আগে হাতে পেয়েছেন। এটি পুরো পড়তে পারেননি। এটি অবশ্যই একটি স্পর্শকাতর আইন। আইনটি পাশের জন্য তাদের আরেকটু সময় দেওয়া হোক। জবাবে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেন, আপত্তি জানানোর জন্য একটি নির্দিষ্ট সময় আছে। সেই সময় আপত্তি হলে গ্রাহ্য করতে পারতেন। বিলের এই পর্যায়ে এসে আর আপত্তির সুযোগ নেই। জবাবে বিরোধী দলের নেতা বলেন, দুঃখজনকভাবে শীটটা তো পেয়েছেন এইমাত্র। তখন স্পিকার বলেন, বিষয়টি হয়তো পরে দেখবেন, বিলের এই পর্যায়ে আপত্তির কোনো সুযোগ নেই।